আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরপি কেবল সংবাদ শিরোনাম। প্রথম দেশ হিসেবে করোনা টিকা ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য। ৯৫% কার্যকর এই ভ্যাকসিন, দাবি ফাইজার ও বায়োএনটেকের। ভাসানচরে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ স্থানান্তরের তাগিদ, ইউরোপীয় ইউনিয়নের সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস জাতিসংঘের। সুবিধাবাদ জিজ্ঞাসাবাদে বিশ্বাসী বলেই দুর্নীতিবাদদের প্রশ্রয় দেয় বিএনপি, মন্তব্য কাদেরের। করোনার চেয়েও মারাত্মক আওয়ামী লীগ, বললেন গয়েশ্বর। বিএসএমএমইউতে 2 কিডনি কেটে ফেলার পর এক নারীর মৃত্যু তদন্তে নেমেছে মানবাধিকার কমিশন। দায়ীদের বিরুদ্ধে 2 বছরের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। দেখছিলেন বিআরপি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণে দেশে আরও 38 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা 6,713। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন করে 15,972টি নমুনা পরীক্ষা করে 2,198 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.76%। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 4,69,413 জন। নতুন সুস্থ হয়েছেন 2,562 জন। মোট সুস্থ হয়েছেন 3,85,786 জন। মাস্ক পরা নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চললেও এখনও অনেকে তা ব্যবহারে উদাসীন রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জনসাধারণকে সচেতনতার পাশাপাশি জরিমানা করেও টনক নড়াতে পারছেন না। বাসায় তুলে মাস্কের ব্যবহারের প্রয়োজনীয়তাটা কি? বাসা থেকে বের হয়েছেন কিন্তু মুখে নেই মাস্ক। তাই তো ঢাকা জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে গুনতে হচ্ছে জরিমানা। মাস্ক না পরে যারা বাইরে ঘোরাঘুরি করেন, রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় চলা অভিযানে তাদের পড়তে হয় আইনের আওতায়। মাস্ক না পরা নিয়ে তাদের রয়েছে নানা অজুহাত। ঘাম পড়ছিল তো একটু খুলছিলাম, হাতে পড়ে গেছে, হাত থেকে পড়ে গেছে। রেগুলার মাস্ক পরি, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বের হয়েছিলাম আর কি, আর খেয়াল ছিল না। আমি মনে করি আমার জন্য ঠিক হয়েছে, যদি আমার সচেতনতা ছিল না। এখন থেকে আমি চেষ্টা করবো সবসময় মাস্ক নিয়ে বের হওয়ার। গণপরিবহনেও মাস্কের ব্যবহারের কঠোরতা লক্ষ্য করা যায়নি। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটরা বলছেন সবাইকে হতে হবে সচেতন। যেহেতু আমরা এখনো ভ্যাকসিন পাইনি, তা আমাদের মূলত এখন মাস্ক পরিধান করা এবং কনসাসনেস গ্রো করা এবং মোটামুটি যে সকল স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলাই কিন্তু এখন আমাদের ভ্যাকসিন হিসেবে কাজ করবে। মানুষ আগের থেকে কিছুটা হলো সচেতন। যেটা সমস্যা যেটা হচ্ছে যে প্রায় সবার কাছেই মাস্ক আছে, কিন্তু কেউ হয়তো গলার নিচে রেখে এটা ঝুলিয়ে রাখছেন, কেউ কানে ঝুলিয়ে রাখছেন, কেউ পকেটে ঢুকিয়ে রাখছেন। তো আমরা তাদেরকে সতর্ক করছি এবং যার যার আর্থিক অবস্থা বিবেচনা করে আমরা জরিমানা করছি। করোনার সংক্রমণ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। মাস্ক ব্যবহারে আবারও কড়াকড়ি, আবারও মাস্কের দাম বৃদ্ধি। বেশিরভাগ মাস্ক দেশে তৈরি হলেও দাম চড়ানোর পেছনে কাজ করছে বিশেষ সিন্ডিকেট। মানহীন এসব মাস্কে উপকারের বদলে ঝুঁকিপূর্ণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে, ছবি তুলেছেন জামাল উদ্দিন। শীত জেকে বসার আগেই দেশে করোনার প্রকোপ বেড়েছে মৃত্যুও। তারপরও বেখেয়ালি অনেকে। বাস্তবতার দৃষ্টে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার পদক্ষেপ নিয়েছে সরকার। আর এই সুযোগে সিন্ডিকেটের মাধ্যমে বাড়িয়ে দেওয়া হয়েছে মাস্কের দাম। পাইকারি হোলসেল সব জায়গায় দাম বাড়তেছে মাস্কের। সিন্ডিকেট সাথে বাড়ার কথা না, মাছ তো প্রচুর বাজারে সুযোগের মুখে বাড়ায় বিক্রি করতেছে। রাজধানীর বাবুবাজারে সপ্তাহখানেক আগেও যে সার্জিক্যাল মাস্ক বিক্রি হয়েছে 80 পয়সা থেকে 1 টাকা 20 পয়সা, সেই মাস্ক এখন বিক্রি হচ্ছে 3 থেকে 5 টাকা। আর প্রকারভেদে বিভিন্ন ধরনের মাস্কের দাম বেড়েছে 2 থেকে 3 গুণ। প্রত্যেকটা মালের দাম এখন বাড়ার কারণ হচ্ছে ইম্পোর্টাররা যা আছে, কারখানা যা আছে, সবাই সিন্ডিকেট করে মাল স্টক করে রাখছে। যারা কিনতেছে তারা বেশিভাবে বেচতেছে, কারণ ওনারাই পাচ্ছে না, কি করব। একটু কমলে হয়তো আমাদের সব জনগণের কাছে আমরা একটু কম রেটে মালটা দিতে পারি। এদিকে মাস্ক বিক্রেতারাও মানছেন না স্বাস্থ্যবিধি। মাস্ক না পরার পেছনে দিচ্ছেন অজুহাতও। হ্যাঁ, মাস্ক আছে পকেটে। কতক্ষণ আগে খুলছি করি তো, মাস্কটা এই মাত্র নামায় রাখছি, হঠাৎ না এগুলো ফাপড় লাগে, তার জন্য খুলে রাখছিলাম। মানহীন মাস্ক চিকিৎসক, নার্সসহ সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাক হোসেন।
বাজার থেকে মাস্ক কিনে সেটি অবশ্যই সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে পরতে হবে এবং সুতি কাপড়ের মাস্ক না হলে অন্যান্য যে সিনথেটিক কাপড় সেগুলো কিন্তু মাস্কের জন্য উপযোগী নয়। মেডিকেল মাস্ক বা সার্জিক্যাল মাস্ক যেন অবশ্যই মানসম্মত হয়, যেটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা পরবেন বা বাসায় যারা করোনা রোগী আছেন তাদেরকে যারা সেবা দিবেন তাদের কিন্তু মেডিকেল মাস্ক পরতে হবে। স্বাস্থ্যসম্মত মাস্ক তৈরি ও ব্যবহারের দিকে নজর দিতে বলছেন চিকিৎসক এবং বিশেষজ্ঞরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ভাষাচরে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ স্থানান্তরে তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউ রাষ্ট্রদূত রেনসে তিয়ারিঙ্কা জানিয়েছেন, রোহিঙ্গাদের সেখানে নেয়ার ব্যাপারে তাদের জানানো হয়েছে। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ইইউ কূটনীতিকরা। জাতিসংঘ সহ কিছু আন্তর্জাতিক সংস্থা আপত্তি জানালেও শিগগিরই রোহিঙ্গাদের একটি অংশকে কক্সবাজার থেকে ভাষাঞ্চলে স্থানান্তর করছে সরকার। রাজধানীর লেকশোর হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপটকে অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে তিয়ারিং বলেছেন, রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর অবশ্যই তাদের ইচ্ছা নির্ভর হতে হবে, তবে রোহিঙ্গাদের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তর স্বেচ্ছায় ও নিরাপদে হতে হবে। ভাষাঞ্চরের বিষয়ে জাতিসংঘের টেকনিক্যাল কমিটি মূল্যায়ন না করা পর্যন্ত সেখানকার অবস্থা নিয়ে আগাম কোনো মন্তব্য করব না। তাদের মূল্যায়নের পর আমরা দেখব সেখানে কাজ করা যায় কিনা। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীন, ভারত, ওআইসি সহ আসিয়ান দেশগুলোর সক্রিয় ভূমিকা আশা করেন ইউরোপীয় রাষ্ট্রদূতরা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আমরা ওআইসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের সাথে কাজ করছি। এ ব্যাপারে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে। শুধু ইউরোপীয় ইউনিয়নের দিকে আঙ্গুল না তুলে ভারত, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। রোহিঙ্গা নির্যাতনে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতে আমরা কানাডার সাথে একত্রে কাজ করছি। আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের হওয়া মামলায় আমরা গাম্বিয়াকে সমর্থন দিচ্ছি। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের নেয়ার ব্যাপারে সরকার আমাদের জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ছাড়াও ইটালি, সুইডেন, স্পেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা ডিক্যাপটকে অংশ নেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সুবিধাবাদ জিন্দাবাদে বিশ্বাসী বলে বিএনপি দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4 লেনের দ্বিতীয় নায়ারহাট সেতু নির্মাণ কাজের উদ্বোধন শেষে ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণের মাঝে জনগণের দুঃসময়েও বিএনপি কোনো ভূমিকা না রেখে শুধু বক্তৃতা বিবৃতিতেই নিজেদের দায়িত্ব শেষ করেছে। সরকারের সঠিক সিদ্ধান্তে পরিস্থিতি খুব খারাপ না হওয়ায় বিএনপি নেতাদের মনে জ্বালা ধরেছে বলে অভিযোগ তার। সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি দেশ ও জনগণের বিরোধিতায় নেমেছে, তা বুঝতে পেরে জনগণ বিএনপির কথায় আর সাড়া দেয় না বলে মন্তব্য তার। বিএনপি আন্দোলনের ডাক এখন আষাঢ়ের তর্জন গর্জনই সার। দলগতভাবে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী বলেই বিএনপি অপরাধীদের লালন করে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। গণবিরোধী শক্তি এই রাস্তাটি যতটা মানে সেই তুলনায় এখানে বিউটিফিকেশনের বিষয়, এখানে সেনানিবাস, পিএটিসি, তাদের আমলে কোনো দলীয় অপরাধীর অপকর্মের বিচার হয়নি। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে চাই। অথচ সুবিধাবাদ জিন্দাবাদে বিশ্বাস করে বলে দুর্নীতিবাজদের দলে প্রশ্রয় দেয়। অপরাধী এবং দুর্নীতিবাজ তোষণ নীতি বিএনপি গ্রহণ করেছে। একটি পরিকল্পনা গ্রহণ করুন। করোনা চেয়েও মারাত্মক আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য নয়, তারা নিজেদের জন্য। দক্ষিণ সিটি কর্পোরেশনে আওতাধীন শহীদ জিয়াউর রহমানের নামে একটি স্কুলের নাম মুছে ফেলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সমাবেশে অংশ নিয়ে গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন, সরকার জোর করে ক্ষমতায় আছে, তাই তারা মানুষের কল্যাণের কথা চিন্তা না করে প্রতিহিংসার রাজনীতি করছে। আদালত দিয়ে ইতিহাস পরিবর্তন করা যাবে না দাবি করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ইতিহাসে হাত না দিতে সরকারের প্রতি আহ্বান জানান। বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসা থেকে সরে না এলে ক্ষমতার পরিবর্তন হলে মোছামুছির রাজনীতি শুরু হবে। করোনার চেয়ে মারাত্মক ভয়ানক আজকের সরকার। হাসিনা নামক করোনার দল বোঝে, মত বোঝে, জাত বোঝে, বয়স বোঝে, তার যাকে ইচ্ছা তাকে সে আক্রমণ করে। এই ভয়াবহ করোনার হাত থেকে জাতিকে মুক্তি দিতে পারে। প্রতিহিংসার রাজনীতি যদি চরিতার্থ করতে চায়, রাষ্ট্রের টাকা খরচ করে যত স্মৃতিসৌধ কত কিছু বানাচ্ছেন, সেগুলি রক্ষার স্বার্থে হলো
ইতিহাসে হাত দিবেন না। আগামী 16 ডিসেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে 61টি পৌরসভার ভোট। তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, এবার 29টি পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে, বাকি 32 পৌরসভায় ভোট হবে ব্যালটে। বিকেলে ইসি সচিব জানান, মার্চে মেয়াদ শেষ হতে যাওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে হতে পারে। তবে এ বিষয়ে ইসি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও জানান, মহামারীর কারণে এবার 329টি পৌরসভায় 4টি ধাপে নির্বাচন হবে। প্রথম দফায় তফসিল অনুযায়ী 25টি পৌরসভার ভোট হবে 28 ডিসেম্বর, আর দ্বিতীয় দফায় 16 জানুয়ারি হবে 61টি পৌরসভার নির্বাচন। তার মধ্যে থেকে দ্বিতীয় দফায় 61টি পৌরসভায় নির্বাচন করার জন্য শিডিউল ঘোষণা করেছেন। সেই 61টি পৌরসভার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 20 ডিসেম্বর 2020 রবিবার। মনোনয়নপত্র বাছাই 22 ডিসেম্বর 2020 মঙ্গলবার। প্রার্থিতা প্রত্যাহার 29 ডিসেম্বর 2020 মঙ্গলবার। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার মামলা তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস। এদিকে অর্থ পাচারের ঘটনায় পিকে হালদারকে দেশে ফেরানো ও গ্রেফতারের বিষয়ে 2 মাস আগে করা আবেদনের পরিপ্রেক্ষিতে পরোয়ানা জারি না হয় সকালে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট। একই সঙ্গে পিকে হালদারের বিরুদ্ধে করা এজাহারের ফটোকপি এবং গ্রেফতারি পরোয়ানা আবেদনের কপি দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। পিকে হালদারের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 9 ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। ওই যে 43 কোটি টাকা আমরা অ্যাটাচ করেছি কোর্টের আদালত। এই মামলার ক্ষেত্রে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট লাগে না, কারণ এই মামলা কগনিজেবল অফেন্স, ধর্তব্যের মধ্যে পড়ে আমলযোগ্য অপরাধ। কিন্তু যেহেতু ইন্টারপোল চেয়েছে, সেই কারণে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট না লাগা সত্ত্বেও ইন্টারপোল যেহেতু চেয়েছে, থ্রু মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স আমরা দরখাস্ত দিয়েছি। সেই দরখাস্তের উপর কোর্ট একটি আদেশ দিবে, সে আদেশ পেলেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্টটা দাখিল করে দিব ইন্টারপোলের কাছে। কমিশনের পক্ষে একটি কমপ্লেইন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 2 বছর আগে এক নারীর কিডনি অপসারণে মৃত্যুর ঘটনা তদন্তে মাঠে নেমেছে জাতীয় মানবাধিকার কমিশন। বুধবার সকালে কমিশনের একটি প্রতিনিধি দল BSMMU হাসপাতালে পরিচালকের সাথে বৈঠক শেষে বলেন, উচ্চ আদালতের নির্দেশের পরও গত 2 বছরে অভিযুক্ত 4 চিকিৎসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। হাসপাতাল পরিচালক জানান, অভিযুক্ত 4 চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহতের ছেলে। 2018 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন রওশনারা। তার স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচার করে একটি কিডনির বদলে 2টি কিডনি কেটে ফেলে তৎকালীন ইউরোলজি বিভাগের প্রধান হাবিবুর রহমান দুলাল সহ 4 চিকিৎসক। প্রথমে ঘটনা অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন ডাক্তার হাবিবুর রহমান দুলাল। 2 বছর পর ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর 4 চিকিৎসককে আসামি করে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে রফিক শিকদার। এই ঘটনা সম্পর্কে জানতে বুধবার সকালে BSMMUর পরিচালকের সাথে দেখা করেন জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দল। ঘণ্টাখানেক বৈঠক শেষে তদন্ত দলের প্রধান জানান, প্রয়োজনীয় কিছু কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আজকে এখানে তদন্ত করতে এসেছিলাম সেদিন কোন কোন রোগীর কিডনি অপারেশন হয়েছিল সেটা দেখার জন্য, এবং তার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আইন ও সালিশ কেন্দ্র একটি রিট মামলা দায়ের করেছিল যে এদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ জানার জন্য 3 দিনের মধ্যে। তো আমরা যতটুকু জেনেছি যে ওনাদের এই জবাব প্রস্তুত, কিন্তু হাইকোর্টে তারা এই জবাবটা দাখিল করেননি, বা মহামান্য হাইকোর্টে ওই রিট মামলাটি পরবর্তীতে এখন পর্যন্ত শুনানি হয়নি। হাসপাতাল পরিচালক বলেন, ঘটনার পর থেকে 4 চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত। বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, আর সবচেয়ে বড় জিনিস যখন একটা বিষয় কোর্টে চলে যাবে তখন কিন্তু কোর্টের সিদ্ধান্ত কিন্তু আমাদের পূর্ণাঙ্গভাবে পালনীয়। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতের ছেলে। আমার মায়ের সঙ্গে যে অবিচারটা করা হয়েছে, কিডনি চুরি এবং এই হত্যার যেন একটা যথাযথ দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেশবাসী দেখতে পারে। এই বিচারের মাধ্যমে যেন ভবিষ্যতে দেশের সকল মা নিরাপদ হয়ে উঠতে পারে চিকিৎসা ক্ষেত্রে। শুধু রওশনারা নন, আরও অনেকেরই একই অভিযোগ রয়েছে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
2 বছর আগেও খুবই সচ্ছল ছিলেন তিনি। ছিল নিজের বাড়ি, সন্তানকে বানিয়েছে কোরআনের হাফেজ, কিন্তু এখন পরিবার নিয়ে থাকেন জনাজীর্ণ ভাড়া বাসার একটি রুমে। হঠাৎ অসুস্থতায় সম্পূর্ণ অন্ধ হয়ে গেছেন আনোয়ার হোসেন। চিকিৎসার ব্যয় মেটাতে হারিয়েছেন সব সঞ্চয়। এখন অন্যের কাছে হাত পাততে বাধ্য হচ্ছেন পৃথিবীর আলো দেখতে চাওয়া অসহায় মানুষটি। চোখে কালো সানগ্লাস, হাতে লাঠি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজিয়া পশ্চিম পাড়ার একটি গলির এই দৃশ্য প্রতিদিনের। দৃষ্টিশক্তি হারিয়েছেন 2 বছর আগেই। এখন মানুষটি কান খাড়া করে রাখেন পরিচিত কেউ পাশ দিয়ে যায় কিনা। ব্যাকুল থাকেন ডেকে কথা বলার জন্য। বলছি এই এলাকার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার হোসেনের কথা। যে সন্তানকে জীবনের পথ দেখানোর কথা ছিল তার, এখন নিজেই পথ চলেন সেই ছেলের দৃষ্টিতে ভর করে। বেসরকারি একটি প্রতিষ্ঠানে 1.5 লাখেরও বেশি টাকা বেতনে চাকরি করতেন তিনি। 2018 সালের নভেম্বরে স্ট্রোকের পর অন্ধ হয়ে যান আনোয়ার হোসেন। চিকিৎসা করাতে গিয়ে নারায়ণগঞ্জের নিজ বাড়িসহ হারিয়েছেন সব কিছু। এখন পুরো পরিবার নিয়ে থাকেন ভাড়া করা এই কক্ষে। আমি বললাম যে লাইটগুলো জ্বালাই দাও, লাইট তো জ্বালানো। তখন কয়টা বাজতে আমি জানি না, দিনের বেলা। আমি বললাম যে কী দিনের বেলা, আমি তো কিছু দেখতে পাইতেছি না, কারো চেহারা তো আমি দেখতে পাইতেছি না। তখন আমার ওয়াইফ, আমার ফ্যামিলি, আমার বাবা মা সবাই ওখানে চিন্তিত, কারণ যেখানে যে ফ্যামিলিতে আমি সবাইকে দেখছি। আনোয়ার হোসেনের ঘরে এখন হাসি নেই। কোনো উৎসব উচ্ছ্বসিত করে না স্ত্রী সন্তানদের। উপার্জনক্ষম একমাত্র মানুষটির চোখে আলো না থাকায় সকলের চোখেই পানি। যে মানুষটি একসময় দুহাতে অন্যকে সহায়তা করেছেন, এখন নিজেই হাত পাচ্ছেন মানুষের কাছে। একটা জিনিস চাই আল্লাহ তাআলার কাছে, আমার চোখের দৃষ্টি। আমি যাতে আবার 8-10 জনের মতো, আমি যাতে আবার সবার মতো চোখের দৃষ্টি নিয়ে দেখতে পারি, কোনো রকম ছেলেমেয়ে নিয়ে মানবতার জীবনযাপন করতে পারি। আমি দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাই এবং সবাই আমার পাশে আসুক, সাহায্যের হাত বাড়িয়ে দেখ আমার চিকিৎসার জন্য। আমি চাই না গেলে ইনশাল্লাহ আমি 15 দিনের ভিতরে আমি ট্রিটমেন্ট হয়ে ইনশাল্লাহ আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে। আনোয়ার হোসেনের ছেলে কোরআনের হাফেজ, মেয়ে ক্লাস 7-এ। বাবা তাদের দেখতে পায় না, এই কষ্ট যেন পাহাড় সমান। কর্মহীন পিতার কাছে এখন আর আবদার করে না ওরা, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আর দেখে বাবার লুকিয়ে চোখের জল মোছা। আসার সময় বলতো, বাবু তুমি আমার জন্য কিছু আনবা না? বাবা তোমার কি লাগবো বলো। আর এখন তো আমাদেরকে কি লাগবো এটাও বলতে পারতেছে না, আর কি বা বলবো। আগে বলতাম আব্বু আমার টাকা দরকার আছে, স্কুল যাওয়ার আগে বলতাম আব্বু আমার টাকা লাগবো, বলার আগেই টাকা দিয়ে দিত। এখন এই অবস্থা থেকে আমি চাই না, কিছুই চাই না। আব্বুর তো এখন বললে আরো কষ্ট হবে। টেলারি কাজ করি, ছেলেটারে মোবাইলের কাছে শিখতে দিছি, এইভাবে চলতেছে। বাংলাদেশ ও ভারতে চিকিৎসা করিয়েছেন তিনি, কিন্তু চোখের অপটিক্যাল নার্ভ দুর্বল হওয়ায় আর আলো ফেরেনি। চিকিৎসকরা জানিয়েছেন শুধু চীন ও যুক্তরাষ্ট্রে এর ভালো চিকিৎসা সম্ভব। এজন্য প্রয়োজন অন্তত 25 লাখ টাকা। আনোয়ার হোসেনের চোখে আলো ফেরাতে হৃদয়বানদের সহায়তা চেয়েছে পরিবারটি। সাহায্য পাঠাতে পারেন এমডি আনোয়ার হোসাইন, হিসেব নম্বর 1761-0164-958, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, অথবা বিকাশ ও নগদ অ্যাকাউন্ট 0171-200-126, 01648-048-020 এবং রকেট অ্যাকাউন্ট 01711-200-126-9। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। হাইব্রিড গাড়ির ব্যবসার দিকে দৃষ্টি দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দেশের রিকন্ডিশন, মোটরযান খাত এবং অটোমোবাইল শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বারবিডা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের
ওয়েবিনারে এই পরামর্শ দেন তিনি। সালমান এফ রহমান বলেন, পেট্রোল গাড়ির ব্যবসা সম্প্রসারণের চিন্তা না করে ইলেকট্রিক গাড়ির বাজার ধরতে হবে। এই ক্ষেত্রে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। সালমান এফ রহমানের মতে, সড়ক ব্যবস্থাপনা ও অবকাঠামো মোটরযান ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত 10 বছরে সড়ক অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সড়ক ব্যবস্থাপনার উন্নয়নের কাজ চলছে বলেও জানান তিনি। থাইল্যান্ড, মালয়েশিয়া ও কোরিয়ার মতো মোটরযান খাতে সফল দেশগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরামর্শও দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক এই উপদেষ্টা। অভিযোগ নয়, আলোচনার মাধ্যমে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের সমস্যা দূর করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসই সিং। শান্তি চুক্তির অবাস্তবায়িত অংশ বাস্তবায়নে পুনরায় আলোচনার দাবি জানিয়েছেন আদিবাসী ফোরাম। শান্তি চুক্তির 23 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন আলোচনা সভায় এসব কথা বলেন সংশ্লিষ্টরা। পার্বত্য শান্তি চুক্তির 23 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে আলোচনা সভার আয়োজন করে আদিবাসী ফোরাম। চুক্তির 72টি ধারার মধ্যে 24টি বাস্তবায়িত না হওয়ায় চুক্তি নিয়ে পুনরায় আলোচনার দাবি জানায় তারা। যে সরকারের দৃষ্টিভঙ্গি হলো যে তারা অনেকগুলো বিষয় বাস্তবায়ন করেছেন, কিন্তু পাহাড়ের মানুষগুলো বলছেন, যারা চুক্তি করেছেন, যে চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো বাস্তবায়িত হয় নাই। এই দুই জায়গায় থেকে আমাদের যেটা মনে হচ্ছে আজকে, যে নতুন করে যেখানে গ্যাপ আছে, যেখানে যেখানে আস্থাহীনতা আছে, যেখানে মতবিরোধ আছে, উচ্চ পর্যায়ের সংলাপের মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটি নবযাত্রা শুরু করতে পারি। আলোচনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন পাহাড়িদের উচ্ছেদ করে পাহাড়ে 5 তারকা হোটেল তৈরির উদ্যোগের তীব্র বিরোধিতা করেন। পার্বত্য এলাকার উন্নয়ন পরিকল্পনায় সর্বক্ষেত্রে পাহাড়িদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। ট্যুরিজমের নামে যখন সেখানকার মানুষের জীবন জীবিকার উপর আঘাত আসে, তখন কিন্তু পার্বত্য চট্টগ্রামকে অস্থিরতার দিকে ধাবিত করার ব্যবস্থা দেশের মধ্যে ইকোট্যুরিজম করার কথা বলছি, এবং দেশের মধ্যে আমরা গ্রামের মানুষের নিজের বাড়ির মধ্যে গিয়ে গ্রামের মানুষের জনসংখ্যার সাথে মিলে গিয়ে সেখানে থাকার ব্যবস্থা বিদেশিতে সে ব্যবস্থা করছি। সেখানে 5 স্টার হোটেলের ধারণা কোথা থেকে আসে আমার একটা মাথার মধ্যে আসে না। তাই সম্মেলন ঘটালে দেশের একটা অন্যতম কুখ্যাত গ্রুপের সাথে যারা অস্ত্র দিয়ে ব্যাংকের এমডিকে হত্যা করার হুমকি দেয়। বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আলোচনায় মন্ত্রী চুক্তি বাস্তবায়নের চিত্র তুলে ধরেন। এই শান্তি চুক্তির আমাদের প্রায় 52টি ধারা ছিল, তার মধ্যে আমরা 48টি ধারা পরিপূর্ণ বাস্তবায়ন করেছি। 15টি ধারা আংশিক হয়েছে, আর 9টি ধারা প্রক্রিয়াধীন আছে। এটি পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্য অভিযোগ নয়, ব্লেম নয়, কোন জায়গায় আমাদের এটি বাধা আছে, কোন জায়গায় গতি কম, কোনো রকম সমস্যা দেখা দিলে বসবেন, আলোচনা করবেন, কিভাবে আমরা দ্রুত সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো। সে আলোচনা করলে সমস্যা আছে, সমাধান আছে। 1997 সালে শান্তি চুক্তি সই হয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার সম্মতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি সমাপনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান সৌজন্য সাক্ষাৎ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হবে। একই সাথে ঢাকায় আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করবে সরকার। মুজিব বর্ষ উপলক্ষে আপনারা জানেন যে টার্কিশ প্রেসিডেন্ট অনারেবল এরদোগানকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের ক্লোজিং সেরেমনিতে, এবং তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন তুরস্কের রাজধানী আঙ্কারাতে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের। একই সাথে ঢাকায় আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের আরেকটি ভাস্কর্য এখানে স্থাপনের। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি দাতারা বিএনপি জামায়াতের ভাড়াটে খেলোয়াড়। সুনির্দিষ্ট চক্রান্ত ও সরকার উৎখাতের ষড়যন্ত্র হিসেবে মাঠে নেমেছে তারা।
দুপুরে গুলিস্তানে ঢাকা মহানগর জাসদ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বলেন, ভাস্কর্য বিরোধীরা সরকার উৎখাতের পরিকল্পিত ষড়যন্ত্র করছে, বিরোধীরা করছে এদেশের সংস্কৃতি ও সংবিধান, এমনকি জাতির পিতাকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছে। এটা তাদের সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ করেন তিনি। জাসদ সভাপতি বলেন, ভাস্কর্য বিরোধীদের সাথে আপোষ করলে এরা পেছন থেকে ছোবল মারবে, তাই কোনো ধরনের মীমাংসার সুযোগ নেই বলেও সতর্ক করেন ইনু। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ র্যালি বের করা হয়। ভুল বুঝাবুঝি মিটমাট করার যারা ব্যর্থ চেষ্টা করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। এই রাজনৈতিক মোল্লারা যেহেতু বিএনপি জামাতের ভাড়াটে খেলোয়াড়, যেহেতু সরকারকে উৎখাত করার পরিকল্পিত চক্রান্তে লিপ্ত, যেহেতু বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করতে চায়, এই রাজনৈতিক মোল্লাদের ধ্বংস করা ছাড়া আর কোনো পথ খোলা নাই। 5 বছর পর ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদের নির্বাচনী ফলাফল বাতিল করা হয়েছে। জেলা ও দায়রা জজ নির্বাচনী আপিল ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মামুনুর রশিদ এই রায় দেন। মামলায় বলা হয়, গত 2015 সালের 30 ডিসেম্বরের পৌর নির্বাচনের কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও গণনায় দুর্নীতির কারণে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রকৌশলী শফিউল এনাম পারভেজ 72 ভোটে হেরে যান। তিনি নির্বাচনী যুগ্ম জেলা জজ, প্রথম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে ফলাফল বাতিল চেয়ে 2016 সালের ফেব্রুয়ারিতে মামলা করেন। আদালত নির্বাচনী ব্যালট পর্যবেক্ষণের পর শফিউল এনাম পারভেজের পক্ষে রায় দেয়। এরপর নুরুল ইসলাম নুরু জেলা ও দায়রা জজ ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। বুধবার উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখেন। (1971) সালের 2 ডিসেম্বর মুক্তি সংগ্রামে উত্তাল ছিল বাংলার মাটি। চলতে থাকে মুক্তিবাহিনীর বিজয় ধারা, একের পর এক নতুন জায়গা দখলমুক্ত করতে থাকে। ক্রমেই বেসামাল হতে থাকে পাকিস্তানি সেনারা। গেইলা আক্রমণ থেকে সম্মুখ যুদ্ধের গতি বাড়ে, আর অপ্রতিরোধ বাঙালির বিজয়ের পথে পাকিস্তানি বাহিনীর নিষ্ঠুর সব পরিকল্পনা ভেঙে যেতে থাকে। বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই পাকিস্তানি সেনারা পিছু হটতে থাকে। অবরুদ্ধ বাংলাদেশের অভ্যন্তরে অসংখ্য মুক্তাঞ্চলের সৃষ্টি হয়। শত্রুপক্ষ বুঝতে পারে মুক্তিযোদ্ধাদের আর ঠেকিয়ে রাখা যাবে না। পরাজয় নিশ্চিত জেনে মরণ কামড় দিতে থাকে দখলদার বাহিনী। নভেম্বরের শেষ সপ্তাহের দিকেই পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান জেনারেল নিয়াজির নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালাতে রাজাকার আল বদর ও সেনাবাহিনীকে দেশের চারদিকে ছড়িয়ে দেয়। প্রবাসী সরকার অনেকটা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বিজয় আসন্ন। স্বাধীন বাংলা বেতার থেকে প্রতিদিন মুক্তিযোদ্ধাদের বিজয়ের খবর প্রচার হতে থাকে। রেডিওতে বাজে বিজয়ের গান। ঢাকা শহরে গেরিলা যোদ্ধারা একের পর এক গুড়িয়ে দিতে থাকে দখলদারদের আস্তানা। 71-এর 2 ডিসেম্বর থেকে সীমান্ত সংঘাত আরো তীব্র হয়ে ওঠে। সংবাদ শেষ করছি। বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। প্রথম দেশ হিসেবে করোনা টিকা ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য। 95% কার্যকর এই ভ্যাকসিন, দাবি ফাইজার ও বায়োএনটেকের। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ স্থানান্তরের তাগিদ, ইউরোপীয় ইউনিয়নের সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস। সুবিধাবাদ জিন্দাবাদে বিশ্বাসী বলেই দুর্নীতিবাদদের প্রশ্রয় দেয় বিএনপি, মন্তব্য কাদেরের। করোনার চেয়েও মারাত্মক আওয়ামী লীগ, বললেন গয়েশ্বর। বিএসএমএমইউতে 2 কিডনি কেটে ফেলার এক নারীর মৃত্যুর তদন্তে নেমেছে মানবাধিকার কমিশন। দায়ীদের বিরুদ্ধে 2 বছরের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। সঙ্গে থাকার ধন্যবাদ।